যদি সুনির্দিষ্টভাবে আধুনিকতার উদ্ভবের সময়কালকে এক কথায় চিহ্নিত করতে হয়, তাহলে সেটা হচ্ছে 1453 সাল। সময়টা কেন গুরুত্বপূর্ণ? এই সনে মোহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন, এবং কনস্টান্টিনোপল বিজয়ের মধ্য দিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন নিশ্চিত হয়েছিল। এবং বাইজেন্টাইনদের যে কেন্দ্র ছিল কনস্টান্টিনোপল, সেটা রোমে স্থানান্তরিত হলো। রোমান সাম্রাজ্যের দুইটা অংশ ছিল, একটা অংশ হলো রোম কেন্দ্রিক, আরেকটা অংশ হলো তুরস্কে কনস্টান্টিনোপল কেন্দ্রিক। তো তুরস্কে কনস্টান্টিনোপল কেন্দ্রিক যে শাসন ছিল, যে সাম্রাজ্য ছিল, এম্পায়ার ছিল, সেটা ইউরোপীয় বৃহত্তর অংশ, বলকান অংশ সহ ইউরেশীয় বৃহত্তর অংশ এবং এশিয়ান বৃহত্তর একটা অংশকে শাসন করত, খ্রিস্ট ধর্মের প্রতিনিধিত্ব করত। কনস্টান্টিনোপলে দুটি সভ্যতার বিবাহ অব্যাহতভাবে সংগঠিত হচ্ছিল। একটা হলো পশ্চিমা সভ্যতা, খ্রিস্টীয় সভ্যতা, আরেকটা হলো মুসলিম সভ্যতা। যদিও 1453 সালে সেখানে মুসলিমদের বিজয় নিশ্চিত হলো, কিন্তু আন্তঃসম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়ার একটা ব্যাপার, এক সভ্যতার সাথে আরেক সভ্যতার যোগাযোগ, পরিচয় এবং ঘনিষ্ঠতার একটা ব্যাপার কয়েক শতাব্দী ধরে অব্যাহতভাবে চলে আসছিল। মুসলিমদের সাথে তাদের সংলাপ, মুসলিমদের সাথে তাদের পারস্পরিকতা, মুসলিম জ্ঞানের সাথে তাদের পরিচয়, মুসলিম সংস্কৃতির সাথে তাদের যোগাযোগ, মুসলিমদের এখানকার আনাগোনা, এমনকি কনস্টান্টিনোপল বিজয়ের জন্য মুসলমানদের যে অভিযান, সেটা সাহাবা আমলে কি হয়ে গিয়েছিল, শুরু হয়ে গিয়েছিল। এবং নবী আলাইহিস সালাম মদিনায় যার মেহমান হয়েছিলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার কবরস্থান কোথায়? কনস্টান্টিনোপলের উপকণ্ঠে রয়েছে। মুসলমানরা এই চেষ্টা অব্যাহত রেখেছিলেন। মুসলমানরা অভিযান করছেন, বারবার ঘেরাও করছেন, অবরোধ করছেন। ফলে মুসলমানদেরকে তারা দুইভাবে দেখেছে, আক্রমণকারী প্রতিপক্ষ হিসেবে, আবার এমন একটা ধর্ম হিসেবে যে ধর্ম তাদের অগ্রসর অংশটাকে অব্যাহতভাবে অনুপ্রাণিত করছে এবং নিজের দিকে টানতেছে, উদ্বুদ্ধ করতেছে। ইসলামের সাথে খ্রিস্টবাদের যে সংঘাত, এই সংঘাতের কারণগুলো কি? ইসলাম খ্রিস্টবাদের কাছে একেবারে অপরিচিত কোনো জিনিস না, একে অনেকটা কাছাকাছি মনে হয়। বিশ্বাস, খ্রিস্টবাদ তাওহীদের কথা বলে, ইসলাম তাওহীদের কথা বলে। খ্রিস্টবাদ রিসালতের কথা বলে, ইসলাম রিসালতের কথা বলে। খ্রিস্টবাদ আখেরাতের কথা বলে, ইসলাম আখেরাতের কথা বলে। খ্রিস্টবাদের তাওহীদের মধ্যে ট্রিনিটি ঢুকে পড়েছে, খ্রিস্টবাদের রিসালতের মধ্যে আল্লাহর পুত্রত্ব ঢুকে পড়েছে। রিসালতের ধারণাতে তারা বিচ্যুত হয়ে গেছে। খ্রিস্টবাদের আখেরাতের ধারণার মধ্যে তাদের আদিপাপের বিষয়টা হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, এবং আদিপাপের ফলে সকল মানুষকে তারা পাপী মনে করছে, এবং কেবলমাত্র তারা মুক্তি লাভ করবে যারা যীশু খ্রিস্টের অনুসারী। কেন তারা মুক্তি লাভ করবে? যেহেতু তাদের মুক্তির জন্য যীশু খ্রিস্ট আত্মদান করেছেন এবং নিজে শূলিবিদ্ধ হয়েছেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের মধ্যে ইসলাম যে বিষয়গুলোকে বিকৃতি হিসেবে দেখে, সেই বিকৃতিগুলো বাদ দিলে খুব কাছাকাছি না, খুব কাছাকাছি না বিষয়টা। ওয়াহির ধারণা সেখানে, মুনাজ্জাল কিতাব, অবতীর্ণ কিতাবের ধারণা সেখানে, এবং যে সমস্ত নবী, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসলামের নবী কিনা? ইসলামের নবী কিনা? খ্রিস্টানদের কাছেও তারা মহাপুরুষ, খ্রিস্টানদের কাছেও তারা মহাপুরুষ। এবং বাইবেল, এত বিকৃতির পরেও বাইবেলের মধ্যে এই নবীদের বিবরণগুলো রয়েছে তাদের পরিভাষায়, এবং সেখানে তাদের জন্য নানা ধরনের ভালো মন্দ নানা কিছু আরোপ করা হয়েছে, তারপরেও তাদের উল্লেখ রয়েছে এবং তাদের প্রতি তারা শ্রদ্ধা পোষণ করে।
এই যে নৈকট্যটা অনেক সময় দ্বন্দ্ব তৈরি করে। কিভাবে দ্বন্দ্ব তৈরি করে? একটা খ্রিস্টান দৃষ্টি ইসলামকে সব সময় দেখেছে ইসলাম হলো খ্রিস্ট ধর্মের একটা নকল, ইসলাম হলো খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে একটা বিদ্রোহ, ইসলাম হলো খ্রিস্ট ধর্মকে একটা আরববাদী দৃষ্টিকোণ থেকে সংস্কারের একটা প্রয়াস। ইসলামের মৌলিকত্ব, ইসলামের ঐশ্বরিক সত্য, ইসলামের স্বাতন্ত্র্য, ইসলামের নিজস্বতা এবং ইসলামের সার সত্তাটাকে একটা খ্রিস্টান মন একটা সার্বভৌম সত্য হিসেবে স্বীকার করতে সবসময় কুণ্ঠিত থেকেছে, এবং এর ফলে ইসলামের বিরুদ্ধে এক ধরনের ক্রোধ, এক ধরনের ঘৃণা, এক ধরনের বিদ্বেষ তাদের একটা অব্যাহত চলমান উত্তরাধিকারের বিষয়ে পরিণত হয়েছে। আধুনিককালে আব্রাহামিক রিলিজিয়ন হিসেবে যে ধর্মগুলোকে বিভাজিত করা হয়েছে, এর মধ্যে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্মকে সমান্তরালে স্থাপন করা হয়েছে এবং এগুলোকে একই গোত্রের ধর্ম হিসেবে দেখানো হয়েছে। এই নৈকট্যটা এক ধরনের দ্বন্দ্ব তৈরি করেছে। এই দ্বন্দ্বের মধ্যে একটা ঈর্ষা রয়েছে, একটা প্রতিহিংসা রয়েছে, একটা কোপ এবং ক্রোধ রয়েছে। আরেকটা ব্যাপার হলো কি, ইউরোপীয় বাইজেন্টাইনদের যে বৃহত্তর শাসনাধীন এলাকা এশিয়ার মধ্যে ছিল, আফ্রিকার মধ্যে ছিল, ইসলাম তার আরব সীমানা থেকে বের হয়ে বহির্বিশ্বে বিকাশের প্রথম ধাক্কায় ইউরোপীয়দের শাসনাধীন অঞ্চলসমূহকে নিজের করে নিয়েছে, সেখানকার মানুষগুলোকেও নিজের করে নিয়েছে। ইসলাম কোনো এমন ঝড় ছিল না তাতারিদের মতো যে আসলো আবার হঠাৎ করে উদাও হয়ে গেল। এটা মানুষকেও জয় করে নিয়েছে। ইসলাম যেখানে গিয়েছে সেখানে ভূমি জয় করার আগে সেখানকার মানুষকে কি করে নিয়েছে? জয় করে নিয়েছে। ভূমির জয়কে সংহত করেছে মানুষের মনের উপর নিজের জয় এবং নিজের কর্তৃত্বকে ইতিবাচক উপায়ে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে, এবং সেখানকার জ্ঞানকেও জয় করে নিয়েছে। কনস্টান্টিনোপলের পথ ধরে ইউরোপের সাথে ইসলামের যোগাযোগ অব্যাহত ছিল এবং সেই যোগাযোগটার মধ্যে ভীতি, দ্বন্দ্ব, সংঘর্ষ, বিদ্বেষ এবং প্রতিহিংসার একটা ধারাবাহিক ব্যাপার ছিল। আরেকটা যোগাযোগের পথ, মুসলমানরা মরক্কো হয়ে জিব্রাল্টার প্রণালী পাড়ি দিয়ে কোথায় গিয়েছিলেন? স্পেন জয় করলেন মুসলমানরা। সেখানে মুসলমানদের দীর্ঘকালীন বহু শতাব্দীর শাসন, এবং এই দীর্ঘকালীন শাসনের মধ্য দিয়ে মুসলমানরা ইউরোপকে তার যে এজ অফ ডার্কনেস, তার যে অন্ধকার যুগ, এই অন্ধকার যুগের গহ্বর থেকে ইউরোপকে নতুন একটা জীবনী শক্তি প্রদান করার যে কাজটা করলেন, জ্ঞানের মধ্য দিয়ে, বিজ্ঞানের মধ্য দিয়ে, দর্শনের মধ্য দিয়ে, নগর জীবনের উদ্ভাবনের মধ্য দিয়ে, উত্থানের মধ্য দিয়ে, চেতনা বিস্তারণের মধ্য দিয়ে, জীবনকে নতুনভাবে দেখার একটা প্রেরণা সঞ্চারিত করার মধ্য দিয়ে, বিশ্বকে নতুনভাবে ব্যাখ্যা করার একটা প্রবণতার মধ্য দিয়ে, প্রকৃতিকে একটা বিশ্লেষণ করার, পাঠ করার এবং অধিকার করার একটা আকাঙ্ক্ষা তৈরি করার মধ্য দিয়ে, এবং অতীতের সমস্ত জ্ঞানের সাথে সংযোগের চ্যানেল স্থাপন করার মধ্য দিয়ে মুসলমানরা ইউরোপের অগ্রসর একটা শ্রেণীকে, যারা অগ্রসর শ্রেণী হয়ে উঠল মুসলমানদের সান্নিধ্যের ফলে, মুসলমানদের কাছ থেকে জ্ঞান লাভের ফলে, টলেডোতে, কর্ডোবায়, সেভিলে, গ্রানাডায় আগমনের মধ্য দিয়ে, সেখানকার জ্ঞান আলোক লাভ করার মধ্য দিয়ে আরেকটা চ্যানেল সেটাও তৈরি হয়েছিল আফ্রিকার মুসলমানদের মধ্য দিয়ে, বারবার মুর মুসলিমদের মধ্য দিয়ে, সেটা সিসিলিতে, এবং সিসিলির পথ হয়ে মুসলমানরা ইতালিকে, রোমকে আলোকমণ্ডিত করেছেন, নতুন জীবনী শক্তি এবং নতুন দৃষ্টির উপহার দিয়েছেন। এসবের মধ্য দিয়ে দীর্ঘকালীন যে ঘুমন্ত এবং অন্ধকারাচ্ছন্ন গুহার মধ্যে সমর্পিত ইউরোপের যে জনজীবন, ইউরোপের যে সামাজিক জীবন,
ইউরোপের যে অর্থনৈতিক প্রেক্ষাপট, ইউরোপের যে মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট, ইউরোপের যে জ্ঞান বিদ্যার বাস্তবতা, সেখানে শিক্ষাকে এক ধরনের পাপ হিসেবে চিহ্নিত করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার আন্দোলন হয়েছিল। মহামতি পোপ গ্রেগরি সেই আন্দোলন শুরু করেছিলেন। তিনি বলেছিলেন কি, অজ্ঞতা হচ্ছে ধ্যানের জননী। যদি ধ্যান অর্জন না করো তাহলে মুক্তি মিলবে না, আর যদি ধ্যান অর্জন করতে হয় তাহলে জ্ঞান তোমাকে ধ্যান পর্যন্ত নিয়ে যাবে না। কারণ যেখানে জ্ঞান আসে সেখানে জিজ্ঞাসা আসে, যেখানে জ্ঞান আসে সেখানে কে আসে? জিজ্ঞাসা আসে। আর জিজ্ঞাসা ধ্যানের পরিপন্থী। তার ফলে কি হলো? যদি ধ্যান চাও তাহলে জ্ঞান থেকে দূরে থাকতে হবে, অতএব জ্ঞান প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করতে হবে। জ্ঞান প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার আন্দোলন হয়েছিল। এটা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। মুসলিমরা মধ্যযুগে কি করছেন? যেখানে যাচ্ছেন জ্ঞান নিয়ে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন আলোকমালা নিয়ে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন বিদ্যা প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয় ব্যবস্থার প্রবর্তন করেছেন এবং পৃথিবীকে জ্ঞানের ক্ষেত্রে নতুন নতুন জ্ঞান সৃষ্টির মধ্য দিয়ে আলোকিত করে যাচ্ছেন। এটা হচ্ছে মুসলিমদের মধ্যযুগ, মুসলিমদের সময়কাল। মধ্যযুগীয় বর্বরতা যদি কোথাও থাকে সেটা কোথায় ছিল? ইউরোপে ছিল। সেখান থেকে ইউরোপকে টেনে তোলার যে কাজটা মুসলমানরা করলেন, স্পেনের পথ ধরে কনস্টান্টিনোপলের সেতু দিয়ে সিসিলি এবং ইতালি হয়ে, এবং আরেকটা পথ হলো ক্রোসেডের মধ্য দিয়ে ইউরোপীয়রা সিরিয়ায় আসলো, ফিলিস্তিনে আসলো, এবং মুসলিম সভ্যতার একেবারে প্রাণ কেন্দ্রের সাথে তাদের একটা সংযোগ তৈরি হলো। এবং সেই সংযোগটা শত্রুতার মধ্য দিয়ে যেমন হয়েছে, মিত্রতার মধ্য দিয়ে তেমন হয়েছে, দীর্ঘস্থায়ী সহাবস্থানের মধ্য দিয়ে হয়েছে। এখানে তারা 200 বছর অবস্থান করেছে, এক প্রজন্মের উপর আরেক প্রজন্ম এসেছে। এমনকি এখানে তারা রাষ্ট্র গঠন করেছে, তাদের পরিচালিত লেভান্টে তাদের পরিচালিত রাষ্ট্র সিরিয়া ছিল। এমনকি বাইতুল মুকাদ্দাস দীর্ঘদিন তারা কি করেছে? শাসন করেছে। জেরুসালেম শাসন করেছে দীর্ঘদিন। এর মধ্য দিয়ে মুসলিমদের জীবনযাত্রাকে প্রত্যক্ষ করেছে, মুসলিমদের গৃহ নির্মাণ কলাকে প্রত্যক্ষ করেছে, মুসলিমদের শিক্ষা ব্যবস্থাকে প্রত্যক্ষ করেছে, মুসলিমদের বাজার ব্যবস্থাকে প্রত্যক্ষ করেছে, মুসলিমদের নগর পরিস্থিতিকে প্রত্যক্ষ করেছে, মুসলিমদের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা তাকে প্রত্যক্ষ করেছে। সমস্ত কিছুকে তারা একেবারে নিকট থেকে নৈকট্য থেকে অবলোকন করেছে এবং এর মধ্য দিয়ে নিজেদের জীবনের যে সমস্ত অন্ধকার দিক, নিজেদের সমাজ ব্যবস্থার যে সমস্ত অন্ধকার দিক, নিজেদের রাষ্ট্র ব্যবস্থার এবং রাজনৈতিক ব্যবস্থার যে সমস্ত অন্ধকার দিক, অচল দিক এবং গতানুগতিক যে সমস্ত অসারতা এবং অসারতা, এই জিনিসগুলোকে অতিক্রম করার একটা উদ্দীপন এবং অন্তর্দৃষ্টি তারা এখান থেকে লাভ করেছে। এবং ইউরোপীয় জাগরণের পেছনে আরেকটা বড় জিনিস হচ্ছে গ্রিকদের জ্ঞান বিজ্ঞানের সাথে তাদের সংযোগ। এই সংযোগের পরটাও বড় চ্যানেলটাও তৈরি করে দিয়েছে মুসলমানরা। আব্বাসী আমলে আমরা জানি বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল, খলিফা মামুন ব্যবস্থাপনা করেছিলেন। পৃথিবীর সকল ভাষার, সকল জাতির, সকল সভ্যতার যত জ্ঞান সম্পদ যা গ্রিকদের মধ্যে ছিল, রোমানদের মধ্যে ছিল, যা মিশরীয়দের মধ্যে ছিল, যা চাইনিজদের কাছে ছিল, ভারতীয়দের কাছে ছিল, যে ভাষায়, যে জায়গায়, যে জাতির যে সমস্ত জ্ঞান সম্পদ যেখানে পাওয়া গেছে, সমস্ত কিছুকে একত্রিত করে তাকে সুরক্ষা দেয়ার, তাকে অনুবাদ করার, তাকে সম্পাদনা করার, তাকে বিচার বিশ্লেষণ করার এবং তাকে কাজে লাগিয়ে নবসৃষ্টি করার এমন আন্দোলন পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয় নাই। যেটা হয়েছিল কোথায়? বাগদাদে হয়েছিল, আব্বাসী আমলে বাইতুল হিকমার মধ্য দিয়ে, প্রাতিষ্ঠানিকতার মধ্য দিয়ে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে। এরকম আরেকটা আন্দোলন ইউরোপের মধ্যে জেগে উঠল। আমরা একাদশ শতকে দেখি, দ্বাদশ শতকে দেখি, সেখানে অনুবাদ আন্দোলন এবং মুসলিমদের জ্ঞানকে ইউরোপে স্থানান্তর। দ্বাদশ শতকে সেটা হয়েছে, ত্রয়োদশ শতকে সেটা হয়েছে, চতুর্দশ শতকে তখন মুসলিমদের জ্ঞান সম্পদ বিপুল মাত্রায় ল্যাতিন হয়ে গেছে। এখন পর্যন্ত বাঙালি মুসলমানরা ইবনে সিনার আল কানুন ফি তিব কিতাবটার নাম শুনেছে আমাদের অগ্রসর শ্রেণী, কিন্তু স্পর্শ করে দেখার সৌভাগ্য খুব কম লোকেরই হয়েছে। কিন্তু সেটা ল্যাতিন ভাষায় অনুদিত হয়ে গেছে দ্বাদশ শতকে ল্যাতিন ভাষা অনুদিত হয়ে গেছে। খাওয়ারিজির গ্রন্থ অনুদিত হয়ে গেছে, আল বাত্তানির গ্রন্থ অনুদিত হয়ে গেছে, ইবনে রুশদের গ্রন্থ অনুদিত হয়ে গেছে, হাইসামির গ্রন্থ অনুদিত হয়ে গেছে।
মাওয়ার্দির গ্রন্থ অনুদিত হচ্ছে, আল বেরুনির গ্রন্থ অনুদিত হচ্ছে। এই যে একটা প্রক্রিয়া, একাদশ শতকে, দ্বাদশ শতকে, ত্রয়োদশ শতকে, চতুর্দশ শতকে, পঞ্চদশ শতকে, অষ্টাদশ, ঊনবিংশ শতক পর্যন্ত, বিংশ শতাব্দী পর্যন্ত এই প্রক্রিয়া চলমান ছিল, এখন পর্যন্ত চলমান। অনুবাদের যুগ পার করে সেগুলোকে বিচার বিশ্লেষণের যুগ আসলো, সেখান থেকে নবসৃষ্টির যুগ আসলো। এই স্তরগুলো মুসলিমরাও একসময় কি করেছিল? অতিক্রম করেছিল। এই মুসলিমদের হাত দিয়ে যে সমস্ত অতীত জ্ঞান বিজ্ঞান অনুশীলিত, চর্চিত, বিকশিত এবং বিশ্লেষিত হয়েছে, সেগুলোকে মুসলমানদের হাজার বছরের অর্জনকে তারা হাত বাড়িয়ে এক লহমায় তারা নিয়ে গেল, লাভ করল। এবং সেটা ইউরোপীয়রা স্বীকার করেছেন, ইউরোপীয়রা স্বীকার করেছেন, একজন দুইজন অনেকেই স্বীকার করেছেন, শতকণ্ঠে স্বীকার করেছেন। এর মধ্য দিয়ে অ্যারিস্টটলের চিন্তার সাথে, প্লেটোর চিন্তার সাথে, সক্রেটিসের চিন্তার সাথে তাদের যেমন যোগাযোগ ঘটলো, ঠিক তেমনি মুসলিম জ্ঞান সম্পদ এখান থেকে যা কিছু আহরণ করেছে, যা কিছু উদ্ভাবন করেছে, যা কিছু নবায়ন করেছে, যে সমস্ত সূত্রায়ন করেছে, সমস্ত কিছু তাদের হাতে চলে গেল। পরবর্তী ধাপ ছিল আবিষ্কারের যুগ। সেই আবিষ্কারের যুগটা ইউরোপের মধ্যে জেগে উঠলো। তারা নিজেদের পূর্বপুরুষের কৃতিত্ব স্বীকার করেছে, কিন্তু মুসলিমদের মধ্যস্থতাটাকে অস্বীকার করেছে। মধ্যস্থতা করেন নাই মুসলমানরা, কেবলমাত্র বার্ট্রান্ড রাসেল বলেছেন মুসলমানরা পশ্চিমা জ্ঞানকে ইউরোপে পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো কৃতিত্ব মুসলমানদের নাই। বার্ট্রান্ড রাসেল এই কথা বলেছে, আর অনেকে এই কথাটা বলেছেন যে মুসলমানরা ছিলেন গ্রন্থের বাহক, গ্রিকদের গ্রন্থগুলোকে তারা অনুবাদ করে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। মুসলমানরা আদৌ তা ছিলেন না, আদৌ তা ছিলেন না। মুসলমানরা কি করেছেন? অনুবাদ করেছেন। এটা একটা সৃষ্টিশীল কাজ। অনুবাদ করার পরে প্রথমে সংগ্রহ করেছেন, সারা বিশ্ব থেকে গ্রন্থ সংগ্রহ করা সৃষ্টিশীল কাজ। তারপরে অনুবাদ করেছেন, সৃষ্টিশীল কাজ। তারপরে সেগুলোকে বিচার বিশ্লেষণ করেছেন। এটা সৃষ্টিশীল কাজ কিনা? বিচার বিশ্লেষণ করা। এখানে মধ্যে কে কোথায় ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তের সংশোধন করেছেন, সেই সিদ্ধান্তের সমালোচনা করেছেন, এবং এই ত্রুটি থেকে উত্তরণের পথ কি সেই সূত্র অনুসন্ধান করেছেন। সৃষ্টিশীল কাজ কিনা? এবং মুসলমানরা অতীতের সমস্ত কিছু পর্যালোচনা করে জ্ঞানের নতুন নতুন অধ্যায় সৃষ্টি করেছেন। সারা পৃথিবীকে বদলে দিয়েছে যে সমস্ত তত্ত্ব, সারা পৃথিবীকে বদলে দেওয়ার পিছনে কাজ করেছে পৃথিবী গোলাকার তত্ত্ব। কার হাতে বিকশিত? মুসলিমদের হাতে বিকশিত। সারা পৃথিবীকে বদলে দিয়েছে বীজগণিত, অ্যালজেব্রা। কার হাতে বিকশিত, কার হাতে সৃজিত? মুসলমানদের হাতে। অ্যালজেব্রাকে যদি বাদ দেওয়া হয়, কম্পিউটার কি আসবে না? অস্তিত্বের মধ্যে আসবে না। এই যে বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা, এই যে টেলিভিশন কাজ করছে, এই যে যা কিছু, সব কিছুর পিছনে কি আছে? গণিত বিদ্যমান রয়েছে। প্রতিটি আবিষ্কারের পিছনে গণিত বিদ্যমান রয়েছে, প্রতিটি আবিষ্কারের পিছনে অ্যালজেব্রা রয়েছে। অ্যালজেব্রাকে বাদ দিলে পৃথিবীকে কি করে যাবে না? ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। মুসলমানদের হাতে বিকশিত। কম্পাসকে বাদ দিলে ইউরোপের পরবর্তী যে যাকে বলে ভৌগোলিক আবিষ্কার, সেই ভৌগোলিক আবিষ্কার সম্পন্ন হতো না। এই জাতীয় গুরুত্বপূর্ণ একেবারে পরিবর্তনের নির্ণায়ক পথ প্রদর্শক যে সমস্ত মৌলিক উদ্ভাবন, এই উদ্ভাবনগুলো কাদের হাতে হলো? মুসলিমদের হাতে। ইউরোপের নতুন যে আধুনিকতার বিকাশ, সে আধুনিকতা কৃতিত্ব এবং ঋণ স্বীকার করেছে গ্রিকদের, রোমানদের, এবং সে মনে করেছে, সে দাবি করেছে এবং নিজেকে এমনভাবে উপস্থাপন করেছে যে সে আত্মশক্তির অনুশীলনের মধ্য দিয়ে ইউরোপ অন্ধকার যুগ থেকে আলোকিত যুগে প্রবেশ করেছে। এই যে আধুনিকতার জন্ম হলো চতুর্দশ শতকের মাঝামাঝি সময় থেকে, পঞ্চদশ শতকে, ষষ্ঠদশ শতকে আধুনিকতা এমন একটা প্রেক্ষাপট লাভ করে যার ভেতর থেকে ইউরোপীয় রেনেসাঁ জেগে উঠল, ইউরোপীয় রেনেসাঁর জাগরণ হলো। স্বায়ত্তশাসিত নগর রাষ্ট্রগুলোর জন্ম, মধ্যযুগের বাণিজ্যিক অগ্রগতি, প্রতিষ্ঠানদের সংস্কার আন্দোলন, তারপরে প্রতিসংস্কার আন্দোলন, পাশ্চাত্যের জগতে আধুনিকায়নের নতুন আবহাওয়া সৃষ্টি করলো। এবং সেখানে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অগ্রগতি, রেনেসাঁর মধ্য দিয়ে আধুনিকতা নিজস্ব একটা পটভূমি লাভ করলো, নিজস্ব একটা জমি লাভ করলো, নিজস্ব একটা বিকাশ। প্রকৃতপক্ষে ইউরোপে আধুনিকতার
প্রকৃত জন্মস্থান হচ্ছে, জন্মসূত্র হচ্ছে, জন্ম ঘটনা হচ্ছে কে? রেনেসাঁ। এখানে আধুনিকতার নতুন উদ্ভব, নতুন বিকাশ এবং নতুন একটা মাত্রা লাভ করার পরে আধুনিকতা এক যুগ থেকে আরেক যুগে বিবর্তিত হয়েছে। শেষ অবধি 19 শতকে 20 শতকে পশ্চিমা সমাজে সুদূর প্রসারী পরিবর্তন এসেছে, ব্যাপক রূপান্তরের ঘটনাগুলো ঘটেছে এবং সাংস্কৃতিক প্রবণতার মধ্যেও নবায়ন হয়েছে, নতুন নতুন মাত্রার সংযোজন ঘটেছে। এইসবের মধ্য দিয়ে আধুনিকতা একটা বিশিষ্টতা অর্জন করেছে এবং বিশেষ করে বিগত শতকের 50-এর দশকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আধুনিকীকরণ নতুন যুগে প্রবেশ করেছে এবং বিশ্বব্যাপী তার বিস্তার এবং তার যে আধিপত্যকে স্থায়ী রূপদান করার যে সমস্ত কলাকৌশল, যে সমস্ত প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সমস্ত কিছু নতুন একটি শৃঙ্খলায় প্রতিস্থাপিত হয়েছে। এর আগে সেটা ছিল ঔপনিবেশিক শৃঙ্খলার অধীনে, ঔপনিবেশিক শৃঙ্খলা থেকে তার নতুন এমন একটা শৃঙ্খলায় আসলো যার অধীনের মধ্যে আমরা এখন পর্যন্ত রয়েছি। আধুনিকতার এই যে বিকাশ, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আপনা আপনি কখনো বিকাশ হয় না, তার বাহন থাকতে হয়। আধুনিকতার বাহনগুলো কি? আধুনিকতার বিকাশের বাহনগুলো কি? আধুনিকতার বিকাশের বাহনগুলো ঔপনিবেশিক আমলে একরকম ছিল, এখন ভিন্ন রকম। একটা বাহন হলো রাজনৈতিক দলসমূহ, একটা বাহন হলো ক্যারিজমেটিক লিডারশিপ, একটা বাহন হলো আমলাতন্ত্র, একটা বাহন হলো বুদ্ধিজীবী শ্রেণী, থিঙ্ক ট্যাঙ্ক সমূহ, একটা বাহন হলো মাস মিডিয়া, গণমাধ্যম, যার মধ্যে রয়েছে মুদ্রণ রয়েছে, বেতার রয়েছে, চলচ্চিত্র রয়েছে, আলোকচিত্র রয়েছে, ইন্টারনেট রয়েছে, টিভি, কেবল টিভি রয়েছে, মোবাইল, স্যাটেলাইট ইত্যাদি। এগুলোকে 3টা পর্যায়ে বিভাজিত করা যায়। একটা হলো সনাতন গণমাধ্যম, আধুনিক গণমাধ্যম এবং অত্যাধুনিক গণমাধ্যম, সাম্প্রতিকতম গণমাধ্যম। আধুনিকতা তার যাত্রাপথে যে সমস্ত মাত্রা সংযোজন করেছে, যে সমস্ত পরিবর্তন এনেছে, এর মধ্যে জাতিরাষ্ট্রের উত্থান হচ্ছে বড় একটা ঘটনা। ন্যাশন স্টেটের জন্ম হয়েছে, বাণিজ্যবাদ এবং পুঁজিবাদের উত্থান হয়েছে, ও পশ্চিমা বিশ্বকে আবিষ্কার করা হয়েছে, ঔপনিবেশ স্থাপন করা হয়েছে, প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের উত্থান হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকা সম্প্রসারিত হয়েছে, নগরায়ন হয়েছে, রেনেসাঁ এসেছে, ধর্ম সংস্কার হয়েছে, প্রতি সংস্কার হয়েছে, রিফরমেশন হয়েছে, ফরাসি বিপ্লবের ঘটনা ঘটেছে, আমেরিকার স্বাধীনতা নিশ্চিত হয়েছে, রুশ বিপ্লব হয়েছে, ব্রিটেনে গৃহযুদ্ধ হয়েছে এবং এর ফলশ্রুতিতে সেখানে নতুন আইনি ব্যবস্থার প্রবর্তন হয়েছে, শিক্ষাকে ব্যাপক করা হয়েছে এবং গণস্বাক্ষরতার সৃষ্টি করা হয়েছে, শিক্ষার মধ্যে জ্ঞানের মধ্যে নতুন 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 নবসৃষ্টি যাকে বলে, এই নবসৃষ্টির প্রক্রিয়া অব্যাহত গতিতে চলেছে, গণমাধ্যমের বিস্তার হয়েছে, তথ্য প্রযুক্তি এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিশ্বায়নের ঘটনা ঘটেছে। 19 শতকে আধুনিকতার সাথে আরও কতিপয় প্রবণতা যুক্ত হয়েছে, সামাজিক বিজ্ঞান এবং নৃতত্বের উত্থান ঘটেছে, রোমান্টিসিজম এবং প্রারম্ভিক অস্তিত্ববাদের উত্থান ঘটেছে, শিল্পচর্যায় প্রকৃতিবাদী পন্থা অবলম্বন করা হচ্ছে, ভূতত্ত্ব, জীববিজ্ঞান, রাজনীতি এবং সামাজিক বিজ্ঞানে বিবর্তনীয় চিন্তা ভাবনা রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে, প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়েছে, আধুনিক মনোবিজ্ঞানের সূচনা হয়েছে, ক্রমবর্ধমান হারে ধর্মের নিয়ন্ত্রণ এবং ধর্ম থেকে বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে, নারী মুক্তির ব্যাপারটা ঘটেছে, নারীবাদের উত্থান হয়েছে। এই যে ব্যাপারগুলো, প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা দিক আলোচনার জন্য ব্যাপক পরিসর দাবি করে এবং বিশ্লেষণ দাবি করে। প্রত্যেকটা দিকের ইতিনীতি যদি আলোচনার মধ্যে না আসে তাহলে কি হবে? তাহলে প্রতিটি বিষয়ে ইউরোপীয় যে ন্যারেটিভ রয়েছে, যেটাকে বিশ্ববিদ্যালয়ে, যেটাকে পাঠ্যপুস্তকে, যেটাকে নাটকে, উপন্যাসে, যেটাকে কাব্যে, যেটাকে শিল্প সাহিত্যে, মিডিয়ায় সর্বত্র একচ্ছত্রতা দেওয়া হয়েছে, সেটা আমাদের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, সর্ব জায়গার মধ্যে আধিপত্য দাবি করে এবং এর ভিত্তিতে আমাদের মস্তককে সবসময় ইউরোপের প্রতি নত হতে বলে, পশ্চিমের প্রতি নত হতে বলে, ওয়েস্টার্নের প্রতি অনুগত হতে বলে এবং তার প্রতি তাসলিম করতে বাধ্য করে, অনুপ্রাণিত করে এবং আমাদের সর্বসত্তাকে তার অনুকূলে নিয়ে যায়। এগুলো হয় এই সব তত্ত্বের পেছনে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এই ন্যারেটিভকে শুধুমাত্র ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে দেখার ফলশ্রুতিতে এখানে যে বিপরীত নেতিবাচক দিকগুলো রয়েছে, এখানে যে সর্বনাশার দিকগুলো রয়েছে, এখানে যে বিপজ্জনক স্তরগুলো রয়েছে, এখানে যে বিপদের গর্তসমূহ রয়েছে, এখানে যে জখম এবং রক্তক্ষরণগুলো রয়েছে, এগুলোকে যদি চিহ্নিত না করা হয়, এগুলোকে যদি সামনে না আনা হয়, পশ্চিমা সভ্যতার যাকে বলে একচ্ছত্রতা, যাকে বলে হেজেমনি, এই হেজেমনি থেকে
আমাদের কি হবে না, মুক্তির পথ প্রশস্ত হবে না, এবং আমরা নিজেদের নিজেদের উদ্দেশ্য এবং গন্তব্যের প্রতি যথাযথ এবং সুনির্দিষ্ট পদক্ষেপগুলো নিতে পারবো না। এটা সত্য, এবং দেখুন ইনসাফপূর্ণ বিশ্লেষক গবেষক এই সত্য স্বীকার করবেন যে আধুনিকতার দ্বারা সারা পৃথিবীর মানুষ নানা মাত্রায় উপকৃত হয়েছে। এটা চিকিৎসা শাস্ত্রে অভূতপূর্ব উন্নতি নিয়ে এসেছে, জীবনযাপনকে সহজ করে দিয়েছে। আধুনিক সভ্যতার কণ্ঠ থেকে সাম্যের কথা, স্বাধীনতার কথা, মানবতার কথা, মানব মর্যাদার কথা এত বেশি উচ্চারিত হয়েছে, খুব বেশি, অনর্গল, অনবরত, সর্বত্র বারবার উচ্চারিত হচ্ছে এবং হয়ে আসছে। এর মাধ্যমে দাসপ্রথার বিলুপ্তির ঘটনা ঘটেছে, কৃষিক্ষেত্রে উন্নতি হয়েছে, সেচ ব্যবস্থা, যন্ত্র, পাওয়ার টিলার এই সমস্ত আবিষ্কার হয়েছে, যার ফলশ্রুতিতে ফলনের মাত্রা বেড়েছে বহুগুণ, প্রায় 10 গুণ বেড়ে গেছে অতীতের সময় থেকে। বিদ্যুতের আবিষ্কারের কারণে জীবনযাত্রা ভিন্ন একটা রূপ লাভ করেছে, ভিন্ন একটা আয়তন এবং অবয়ব লাভ করেছে। রেডিও এসেছে, টেলিভিশন এসেছে, টেলিফোন এসেছে, ফ্যাক্স এসেছে, প্লেন, উড়োজাহাজ ইত্যাদি আবিষ্কার হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার মধ্যে বিস্ময়কর পরিবর্তন এসেছে, উন্নতি এসেছে, এবং মানুষের পারস্পরিক অবগতি, পারস্পরিক জানাশোনা, পৃথিবীর এক প্রান্তের সাথে আরেক প্রান্তের সংযোগ, যোগাযোগ এবং অবগতি সমস্ত কিছু এত দ্রুততর হয়েছে, এত ঘনিষ্ঠ হয়েছে, এত কাছাকাছি হয়েছে যে পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। পৃথিবী হয়ে উঠেছে একটা বিশ্বগ্রাম। নতুন নতুন আবিষ্কারের ফলে, তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন এসেছে। বিশ্বকে জানার, নিসর্গকে জানার, মহাবিশ্বকে জানার এমন স্তরে মানুষ উপনীত হয়েছে যার কথা আগে চিন্তাও করা যেত না। এই সমস্ত বৈশিষ্ট্য আধুনিকতার মধ্যে রয়েছে। কিন্তু আধুনিকতা যদি আমরা বিশ্লেষণ করতে চাই, সামগ্রিকভাবে বিশ্লেষণ করতে চাই, তাহলে কোনোভাবেই সেকুলারিজম এবং যুক্তিবাদকে বাদ দিয়ে আধুনিকতাকে বিশ্লেষণ করা যায় না। আধুনিকতা হচ্ছে এক ধরনের রাজনৈতিক অবস্থা যাকে আধুনিকতা বলা হচ্ছে। এই অবস্থাটা আমাদেরকে কি দেয়, আমাদের থেকে কি নেয়, আমাদের থেকে কি হ্রাস করে, কি বিয়োজন করে, কি সংযোজন করে, এই ব্যাপারগুলো, এই মাত্রাগুলো, এই ধরন এবং ধারণগুলো যদি আমরা না বোঝার চেষ্টা করি, তাহলে এই অবস্থা আমাদের জন্য কতটা আশীর্বাদ, কতটা অভিশাপ, সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো না, উপলব্ধি করা সম্ভব হবে না। অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির ব্যবহারের কথা বলা হচ্ছে, এগুলো আধুনিকতার মানদণ্ড হিসেবে, মাপকাঠি হিসেবে এগুলোকে প্রস্তাবনা করা হচ্ছে। সামাজিক পরিবর্তনের একটা ধারা এবং ধরনকে বলা হচ্ছে আধুনিকতা, যেখানের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যে বৈশিষ্ট্যগুলোকে বলা হয় উন্নত সমাজের বৈশিষ্ট্য। যেমন মুক্ত সমাজের কথা বলা হয়, যেমন বহুত্বের কথা বলা হয়, যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলা হয়। আধুনিকতার একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে সমাজতাত্ত্বিক শাখা। আধুনিকতাকে বোঝার গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে সমাজতাত্ত্বিক বোঝের পদ্ধতি। সেখানে আমরা দেখি যে আধুনিকতাবাদ বিভিন্ন বিষয়কে সংঘবদ্ধ করে, একত্রিত করে, সংযুক্ত করে। প্রথমত কিছু নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিকে সকল মানুষের কাছে পৌঁছে দেয় এবং সকলের জন্য তা প্রযোজ্য হিসেবে দাবি করে, সকলের জন্য তা প্রযোজ্য এই দাবি করে, এবং এই প্রযোজ্যতা, এই প্রয়োগশীলতা, এর কার্যকরিতাটাকেই আধুনিকতা, আধুনিক হয়ে ওঠার উপায় হিসেবে, সিঁড়ি হিসেবে, মানদণ্ড হিসেবে, মাত্রা হিসেবে প্রস্তাবনা করে, দাবি করে এবং চাপিয়ে দেয়। দ্বিতীয়ত একটা জটিল অর্থনৈতিক প্রতিষ্ঠান এর পেছনে কাজ করে, বিশেষ করে শিল্পজাত দ্রব্য এবং বাজার অর্থনীতি। সে এই অর্থনীতির বিশ্বায়ন ঘটায় এবং এর উপর তার একচ্ছত্রতা, তার মনোপলি সবসময় জারি রাখতে চায়, সবসময় প্রতিষ্ঠিত রাখতে চায়। এর পেছনে তাত্ত্বিক এবং ব্যবহারিক উপাদান সমূহ তার হাতে রাখতে চায় এবং একে বিশ্বের একচ্ছত্র এবং একমাত্র বাস্তববাদী হিসেবে সে দাবি করে এবং একে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আরেকটি ব্যাপার হলো যে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান আধুনিকতা যখন কোথাও প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, তখন সে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের আকার লাভ করে, এর উপরে সে ভর করে এবং এর মধ্যে পরিবর্তনের নানা ধারা এবং ধরন সে সংযোজন করে। সেখানের মধ্যে অবশ্যই জাতিরাষ্ট্রের ধারণা থাকতে হবে। জাতিরাষ্ট্রের ধারণা যখন আসে, তখন এর সাথে ইউরোপীয় এক গুচ্ছ প্রবণতা একসাথে এসে সংযুক্ত হয়। সেখানে ডেমোক্রেসি থাকতে হবে,
সেখানে এই রাজনীতি সকল বৈশিষ্ট্য দিয়ে, সমস্ত প্রকৃতি দিয়ে, সমস্ত প্রবণতা দিয়ে, শ্রেণী চেতনা দিয়ে এবং তার মেজাজ দিয়ে, তার লক্ষ্যমাত্রা দিয়ে ইউরোপের অনুগামী হওয়ার চেষ্টা করে, পশ্চিমের অনুগামী হওয়ার চেষ্টা করে। তার কেন্দ্র সবসময় থাকে ইউরোপ, সেই ইউরোসেন্ট্রিক পলিটিক্স। সাহিত্যের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, শিল্প সাহিত্যের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, কাব্যের ক্ষেত্রে, নন্দন চর্চার ক্ষেত্রে, দর্শন চর্চার ক্ষেত্রে, সর্বত্র এটা একই ঘটনা ঘটে, ভিন্ন ভিন্ন মাত্রায়, ভিন্ন ভিন্ন আকারে। প্রত্যেকটার পেছনে আলাদা আলাদা নেগেটিভ রয়েছে, আলাদা আলাদা প্রতিষ্ঠান রয়েছে, আলাদা আলাদা সূত্র রয়েছে, আলাদা আলাদা বিনিয়োগ রয়েছে, আলাদা আলাদা উদ্দীপনা রয়েছে এবং আলাদা আলাদা যুক্তি পদ্ধতি এবং যুক্তি প্রক্রিয়া রয়েছে। আধুনিকতা এক ধরনের অভিজ্ঞতা। আধুনিক হওয়া মানে কি? একটা বিশেষ পরিবেশে, বিশেষ প্রেক্ষাপটে, বিশেষ বাস্তবতায় নিজেকে আবিষ্কার করা, যেখানে রয়েছে অনেকগুলো বিষয়, অনেকগুলো অঙ্গীকার, অভিযাত্রার বিষয়, ক্ষমতার বিষয়, আনন্দের বিষয়, উত্থানের বিষয়, অন্তর্জগতের বিষয়, বহির্জগতের বিষয়, পরিবর্তনের বিষয়। এর সাথে রয়েছে নানা অর্জন, নানা সাফল্য, নানা প্রগতি, আবার নানা বিনাশ, নানা বিনাশের বার্তা, নানা বিনাশের প্রণোদনা, নানা বিনাশের উত্তেজনা। কাকে সে বিকশিত করে এবং কার সে বিনাশ নিশ্চিত করে, সে কাকে সৃষ্টি করে এবং কাকে ধ্বংস করে, কোন কোন জিনিসকে আমন্ত্রণ করে এবং কার কার জন্য দরজা বন্ধ করে দেয়। এই বিষয়গুলোকে যদি ইনসাফের জায়গা থেকে বিশ্লেষণ না করা হয়, তাহলে আধুনিকতা আমাদের জন্য আসলে কি ও কেমন, এই বিষয়টার উপর সুনিশ্চিত এবং সুনির্দিষ্ট সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো না। সে সব সময় আমাদের জন্য ক্ষতি নিয়ে আসে, বিষয়টা তাও না। সর্বক্ষেত্রে ক্ষতি নিয়ে আসে, তাও না। আবার সর্বক্ষেত্রে সে আমাদের জন্য আশীর্বাদ হয়ে হাজির হয়, তাও না। বরং তাকে আমাদের নিজস্বতা দিয়ে, আমাদের প্রয়োগশীলতা দিয়ে এবং আমাদের কল্যাণকারিতার বিচার থেকে তাকে আমাদের বিশ্লেষণ করতে হবে, তাকে আমাদের যাচাই করতে হবে, তাকে আমাদের মাপতে হবে, ওজন করতে হবে। এই ওজনের তুলাদণ্ডটা আমাদের হাতে রয়েছে। সেটা কি? সেটা হলো ইসলামের জীবনবাধিতা। সেটা হলো ইসলামের আধুনিকতার যতগুলো উপকরণ, সমস্ত উপকরণের উপস্থিতি আমরা ইসলামের মধ্যে দেখব। সমস্ত উপকরণের উপস্থিতি ইসলামের মধ্যে। সেটা ভিন্নভাবে, সেটা বেরিয়ে এসেছে কোথা থেকে? ইসলামের মূলীভূত জীবন দর্শন থেকে। আর ইউরোপীয় সমস্ত উপকরণ বেরিয়ে এসেছে পশ্চিমা মূলীভূত জীবন দর্শন থেকে। আধুনিকতা একটা অব্যাহত অস্থিরতা, অব্যাহত অনাস্থা। সে কোনো কিছুর প্রতি আস্থাশীল থাকতে পারছে না। আচ্ছা, যখন রেনেসার কথা বলছি, আজ থেকে কয়েক শতাব্দীর পূর্বের ঘটনা, ওই সময়টাকে অতিক্রম করতে চাচ্ছে আধুনিকতা, করবে, এটা তার প্রবণতার অংশ। চতুর্দশ শতকের মধ্যবর্তী সময়ে তার সূচনা। ওই সময়ে পূর্ববর্তী সময়কে অনাধুনিক এবং অতিক্রমযোগ্য সময় মনে করা হয়েছে, পিছনে ফেলেদের সেকেলের সময় মনে করা হয়েছে। আর 2023 সালে, 2019 সালের প্রবণতাকে সেকেলে মনে করা হচ্ছে। তো মানব জাতি কিভাবে সমৃদ্ধ হয়, কিভাবে অভিজ্ঞ হয় এবং অভিজ্ঞতা অর্জন করে, কিভাবে বিকশিত হয়? তার পূর্ববর্তী ঐতিহ্য, পূর্ববর্তী অর্জন এবং বিসর্জন সমস্ত কিছুর সমন্বয়ের মধ্য দিয়ে তার আজ তৈরি হয়, তার আগামীকালের পথ প্রশস্ত হয়। আধুনিকতা পূর্ববর্তী সমস্ত কিছুর প্রতি এক ধরনের অব্যাহত অনাস্থা। যা আধুনিক 50 বছর আগে যা আধুনিক ছিল, আজ সেটা অনাধুনিক। আজ যেটা আধুনিক 10 বছর পরে, 20 বছর পরে সেটা অনাধুনিক। এটা মানব চিন্তার জন্য, মানব জ্ঞানের জন্য কোনো আদর্শ পরিস্থিতি হতে পারে না। রেনেসাঁ যখন আসলো, বলা হলো রেনেসাঁর চিন্তা, রেনেসাঁর উপাত্ত, রেনেসাঁর উপাদান, রেনেসাঁর প্রেরণা এবং প্রবণতাগুলো, এগুলি হচ্ছে আধুনিকতার সর্বোচ্চ মানদণ্ড। ফরাসি বিপ্লব যখন আসলো, বলা হলো ফরাসি বিপ্লবের শিল্প, সাহিত্য, চিন্তা, দর্শন, উপাদান, দাবি এবং চরিত্র, এটা হচ্ছে আধুনিকতার সর্বোচ্চ মানদণ্ড। 19 শতকের শেষ দিকে, 1890 থেকে নিয়ে 1940, তখন ফ্রান্স আধুনিকতার কেন্দ্রে। ফ্রান্সের মধ্যে যা হচ্ছে, ফ্রান্সের মধ্য থেকে যা যা বিকশিত হচ্ছে, বিস্তৃত হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে আধুনিকতার, সেগুলো হচ্ছে আদর্শ। 1990 থেকে 1920, 1890 থেকে 1920 জার্মানিতে, এখন সেখানে আধুনিকতা এবং সেখান থেকে যা যা আসছে, যা যা দাবি করা হচ্ছে, যেমন করে শাস্তে বলা হচ্ছে, যেমন করে ভাবতে বলা হচ্ছে, যেমন করে জীবনকে সজ্জিত করতে বলা হচ্ছে, সেটা এখন সর্বোচ্চ আধুনিকতা। 1901-2 থেকে 1920 পর্যন্ত রাশিয়া,
রাশিয়া যে চিন্তা দিচ্ছে, যে বিপ্লব দিচ্ছে, যে বার্তা দিচ্ছে, ইতিহাসকে যেভাবে বিশ্লেষণ করছে, অর্থনীতি সম্পর্কে যা বলছে, আধুনিকতার সর্বোচ্চ প্রথম বিশ্বযুদ্ধের কিছু আগ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারপর এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সমন্বিত অবস্থান, কি দেখি এই যে বিকাশের দ্বারা আজকের চিন্তা প্রত্যেক গতকালকে অস্বীকার করছে, এবং অস্বীকার করছে দায় না নিয়ে অস্বীকার করছে। সরাসরি বলছে না যে তাকে আমি অস্বীকার করি, কিন্তু একটা অস্বীকৃতি আমার উপর চাপিয়ে দিচ্ছে, একটা সংশয় আমার উপর চাপিয়ে দিচ্ছে। সেটা সর্বক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রেই সেটা নানাভাবে করছে, ঘটে চলছে। সে নিত্য নবায়িত হতে চায়, সে প্রত্যহ একটা প্রগতির দিকে যাত্রা করতে চায়। কি সেই প্রগতি? কি সেই প্রগতির সর্বোচ্চ মানদণ্ড? কি সেই প্রগতির আদর্শ রূপ? কি সেই প্রগতির আদর্শ গন্তব্য? অস্পষ্ট, অনিশ্চিত, অনির্ধারিত। মানুষকে অব্যাহতভাবে চক্রমণ করতে হবে। যা সে গতকাল ছিল, আজ সে নতুন কিছু হবে। কি হবে সেটা কোনো সুনির্দিষ্ট, সুনিশ্চিত এবং সুগঠিত সত্য তার সামনে অনুপস্থিত। আধুনিকতার যে সমস্ত বিষয়গুলোকে আমাদের সামনে হাজির করা হয়, নগরায়নের কথা, শিল্পায়নের কথা, গণশিক্ষার কথা, এনলাইটেনমেন্টের কথা, এগুলো আধুনিকতা তৈরি করেছে। এগুলো স্বয়ং আধুনিকতা নয়। তাহলে আধুনিকতা বিচার এগুলো কি? মানুষ যা করে, হেগেল, দার্শনিক হেগেল বলছেন, এগুলো হলো সাবজেক্টিভিটি। এগুলোকে বিশ্লেষণ করেছেন হ্যাবারমাস। হ্যাবারমাস দেখাচ্ছেন যে হেগেল তাকে সাবজেক্টিভিটি বলছেন, এর চারটা রূপ আছে, চারটা ধরন আছে। একটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্য। আধুনিকতা লাগামহীন ব্যক্তি স্বাধীনতা এবং উচ্চ সামাজিক মর্যাদা, এই দুই জিনিসের আকাঙ্ক্ষা তোমার মধ্যে সারাক্ষণ ছড়িয়ে দিতে থাকে। সমালোচনা করার অধিকার আধুনিকতা দাবি করে। প্রত্যেক জিনিসকেই সমালোচনা করার তোমার অধিকার রয়েছে, তোমাকেও সমালোচনা করার অধিকার রয়েছে। এটা তো ভালো কথা, সমালোচনা তো আমরা করবই, কিন্তু এখানে সমালোচনার আওতার বাইরে কোনো কিছুই নেই। এটাও ভালো কথা, সমালোচনা সব কিছু কি করবো, কিন্তু এখানে লাগামটা কোথায়, সীমানাটা কোথায়, শেষ জায়গাটা কোথায়? আমার সমালোচনা করার অধিকার তোমার বিশ্বাসের অধিকারকে যতক্ষণ না কথোপকথন করছে, ততক্ষণ পর্যন্ত এটা আমার অধিকার হতে পারে। কিন্তু আমার সমালোচনা করার অধিকার আরেকজনের জীবনকে, আরেকজনের বিশ্বাসকে, আরেকজনের মূল্যবোধকে, আরেকজনের অবস্থানকে, ঐতিহ্যকে জর্জরিত করবে, আহত করবে, উদ্বিগ্ন করবে, উৎকণ্ঠিত এবং বিচলিত করবে, তার অস্তিত্ব নাশের প্রস্তাব করবে। এখানে তো একটা মানদণ্ড থাকা উচিত। আধুনিকতার হাতে এই মানদণ্ডটা কোথায়? মানদণ্ডটা নেই, অনুপস্থিত। কর্মের স্বাধীনতা, আধুনিকতা বলে আমরা যা চাই সেটা করার স্বাধীনতা আমাদের আছে, এবং আমাদের কাজের জন্য আমরা দায়বদ্ধ থাকবো। আমরা কি করবো এবং কি করবো না ধর্মগুলো নির্ধারণ করে দিয়েছে। কোন শিরোনামে? গুনাহের শিরোনামে, সওয়াবের শিরোনামে, বৈধতার শিরোনামে, হালালের শিরোনামে, হারামের শিরোনামে। ইসলাম যেমন নির্ধারণ করে দিয়েছে, খ্রিস্ট ধর্ম নির্ধারণ করে নাই? করেছে। বৌদ্ধ ধর্ম নির্ধারণ করে নাই? করেছে। হিন্দু ধর্মগুলো কি করেছে? নির্ধারণ করেছে। পাপ এবং পুণ্য আধুনিকতা কি করেছে? এই যে মানব জাতির অব্যাহত ঐতিহ্য, সবগুলো ধর্মের সমাবেত যে ঐতিহ্য, এই ঐতিহ্যের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে। বরং দুইটা হয়, আপনি ক্রাইম যদি করেন তাহলে সেটা শাস্তিযোগ্য, সেটা অপরাধ। আপনি পাপ করেন সেটা আপনার ব্যাপার, আপনি করবেন কি করবেন না সেদিকে তাকাচ্ছে না। বরং সেগুলোকে একটা প্রথার বিষয়, সেগুলোকে যার যার বিশ্বাসের বিষয় হিসেবে যার যার হাতে ছেড়ে দিচ্ছে। কিন্তু কোনটা ক্রাইম এবং কোনটা ক্রাইম নয়, যে জিনিসটা মানুষের কাছে চিরকাল ধরে ক্রাইম হয়ে চলে আসছে, সেই জিনিসটা হঠাৎ করে একটা আইনের মধ্য দিয়ে সেটা কি হয়ে যাচ্ছে? অধিকারে পরিণত হয়ে যাচ্ছে। সমকামিতা কোন কালের মানুষ, কোন শতাব্দীর মানুষ, কোন যুগের মানুষ, কোন সভ্যতার মানুষ একে মহিমান্বিত করেছে? এখন মহিমান্বিত করা হচ্ছে কিনা? হ্যাঁ, হচ্ছে, মহিমান্বিত করা হচ্ছে। দেশে দেশে বৈধতা দেওয়া হচ্ছে। এবং কেন তুমি বৈধতা দিচ্ছ না, তোমার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এবং যারা বৈধতা দিতে পারলো তাদেরকে আধুনিক হিসাবে বিবেচনা করা হচ্ছে।
আধুনিক পৃথিবীর অগ্রসর রাষ্ট্রগুলোর মধ্যে তাদেরকে বিবেচনা করা হচ্ছে, তাদের মধ্যে অগ্রসর প্রবণতা রয়েছে যে তারা কি করেছে, সমকামিতার মতো ক্রাইমকে অধিকারে রূপান্তরিত করে ফেলেছে। তাহলে আমরা কোনটাকে ক্রাইম বলবো, কোনটাকে অধিকার বলবো? তার সংজ্ঞা, তার সীমানা, তার প্রকৃতি, তার চরিত্রটা কি? এটা মানুষের স্বভাবের হাতে, মানুষের মানুষের অব্যাহত ইচ্ছার হাতে। যে ইচ্ছা বারবার রূপান্তরিত, যে ইচ্ছাকে রূপান্তরিত হতে কে প্রণোদিত করে? আধুনিকতা নিজেই। অর্থাৎ মানুষকে তার প্রবৃত্তির খেলনা বানিয়ে দেওয়া হয়েছে, প্রবৃত্তির খেলনা। এই প্রবৃত্তির জয় নিশ্চিত করাটা হচ্ছে আধুনিকতার জয়, অগ্রগমন। এমন এই প্রবণতাটা আধুনিকতার সাথে সংযুক্ত। কিন্তু আবার এটাও বলছে না, আধুনিকতা এই দায়ও নিচ্ছে না যে সে আমাদের পুণ্যের অভিব্যক্তি এবং অনুভূতি সমূহকে শ্রদ্ধা করবে না। কিন্তু আধুনিক দর্শন, আধুনিক ব্যবস্থা, আধুনিক জীবনের যে দৃষ্টিভঙ্গি, সমস্ত কিছু দিয়ে সার্বক্ষণিকভাবে সকল মাত্রায়, সকল পরিস্থিতিতে এবং সকল প্রেক্ষাপটে আমাদের মূল্যবোধ, বিশ্বাস এবং আমাদের চিরায়ত শ্রেয়বোধের জায়গাগুলোকে পদপিষ্ট করা হচ্ছে, সংকুচিত করা হচ্ছে, ক্ষতবিক্ষত করা হচ্ছে, প্রত্যক্ষ এবং আহত করা হচ্ছে। আধুনিকতার মূলীভূত জিনিস তাহলে কি? আত্মসচেতনতা। এটা প্রত্যেক ব্যক্তিকে এই স্বাধীনতা দেয় যে তোমার কি কল্যাণ তুমি নিজে বেছে নাও। কল্যাণ সে কিভাবে বেছে নেবে? যার যার কল্যাণ সে বেছে নেবে কিভাবে? এর পেছনে যে ঐতিহ্য, এর পেছনে যে শিক্ষা, এর পেছনে যে সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, ধর্মের শিক্ষা, এগুলোর প্রতি শ্রদ্ধাকে আগে শেষ করা হচ্ছে, এর প্রতি অনাস্থা তৈরি করা হচ্ছে, আর বলা হচ্ছে কল্যাণকে বেছে নাও। ফলে সে কল্যাণ কি, কোনটা কল্যাণ এবং কোনটা কল্যাণ নয়, এই নির্দেশনা কার কাছ থেকে লাভ করতে চায়? নিজের প্রবৃত্তির কাছ থেকে লাভ করতে চায়। এর পেছনে তত্ত্ব নির্মাণ করা হয়েছে, মনোবিকলন তত্ত্ব। কে দিয়েছিলেন? সিগমন্ড ফ্রয়েড। প্রবৃত্তির অনুগামিতা, দাসত্ব এবং তার খেলনার পাত্র হওয়াটাকে একটা তাত্ত্বিক এবং দার্শনিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। আধুনিকতার অন্যতম পুরোহিত পুরুষ সিগমন্ড ফ্রয়েড, তিনি বলছেন মানব জীবনে অবচেতন সত্যের যে প্রাধান্য, এই প্রাধান্যর যে ধারণা, সেই ধারণা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? প্রবৃত্তির উপর ভিত্তি করে। এর মধ্য দিয়ে মানুষ নিজেকে অনুভব করে, এর মধ্য দিয়ে মানুষ নিজের সাথে সম্পর্কিত অন্য মানুষকে অনুভব করে, এর মধ্য দিয়ে মানুষ জীবনকে অনুভব করে, সারা পৃথিবীকে, সারা জগৎকে অনুভব করে, এবং এর মধ্য দিয়ে সে নিজের লক্ষ্য নির্মাণ করে, নিজের পদ্ধতি নির্মাণ করে। আধুনিকতা জন্ম নিয়েছে, উৎপত্তি ঘটেছে তার পশ্চিম থেকে, কিন্তু নানা উপায়ে সে এখন বৈশ্বিকতা লাভ করেছে, বিশ্বব্যাপী তার আধিপত্য সুনিশ্চিত। প্রাতিষ্ঠানিকতার দিক থেকে, প্রভাবের দিক থেকে এবং ক্রমাগত সম্প্রসারমান ঐতিহ্যের দিক থেকে সে এখন বিশ্বজনীন। কিন্তু পরিণতির দিক থেকে এখানে পশ্চিমা একচ্ছত্রতাবাদ, পরিণতির দিক থেকে পশ্চিমা যাকে বলে সর্বাত্মকতা এখানে প্রতিষ্ঠিত, সুনিশ্চিত এবং স্থায়ী। আধুনিকতাবাদ কেবলমাত্র অর্থনীতি নয়, কেবলমাত্র রাজনীতি নয়, কেবলমাত্র তথ্য প্রযুক্তির কতিপয় বিষয় না, কেবলমাত্র জীবনযাপনের একটা স্টাইল না। আধুনিকতা প্রধানত একটা দৃষ্টিভঙ্গি, প্রধানত একটা মনোভঙ্গি। এই মনোভঙ্গির সাথে সংযুক্ত রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। নতুনত্বের কথা বলেছি। আধুনিকতা সবসময় কাকে কামনা করে? নতুনত্বকে কামনা করে, তাই না? যা কিছু নতুন তাকে সে কামনা করে, যা কিছু গতকালের, যা কিছু প্রাক আধুনিক তাকে সে বর্জন করে, সে পরিত্যক্ত, সে আমার নয়, সে কাম্য জিনিস না। আধুনিকতাবাদী আন্দোলন সবসময় পুরাতনকে বিদ্রুপ করে, পুরাতনকে ক্রিটিসাইজ করে, পুরাতনকে বর্জন করে এবং সবসময় প্রগতিশীল হতে চায়। এখানে মজার বিষয় হলো কি, ইউরোপীয়রা নিজেদের যে পুরাতন ঐতিহ্য তাকে আমন্ত্রণ করেছে, নিজেদের গ্রিক ঐতিহ্যকে মহিমান্বিত করেছে, গ্রিক চিন্তাকে মহিমান্বিত করেছে, পূর্ববর্তী সকল সভ্যতার মধ্যে শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্ব দিয়েছে কাকে? গ্রিকদেরকে। আমাদের একজন বুদ্ধিজীবী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কি যেন, আব্দুল্লাহ আবু সাঈদ স্যার, একটা বক্তৃতার মধ্যে তিনি বলছেন
যে যত সভ্যতা এসেছে সব সভ্যতার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে গ্রিকরা। এটা কিভাবে তিনি বলছেন? কিসের ভিত্তিতে তিনি বলছেন? গ্রিকদের পাপ, গ্রিকরা দাসদের সাথে কি আচরণ করতো, নারীদের সাথে কি আচরণ করতো? নারীরা কি এই সমাজের অর্ধেক ছিল না? তাদের সাথে কি আচরণ করতো, বালকদের সাথে কি আচরণ করতো? সমস্ত কিছুকে বিবেচনায় যদি রাখা হয় তাহলে কিভাবে তাদেরকে শ্রেষ্ঠত্বের শিরোপা দেওয়া যায়? কিন্তু তার সামনে একটা প্রস্তুত ন্যারেটিভ ছিল। এই ন্যারেটিভটা এসছে থেকে ওই শিক্ষা থেকে, ওই পাঠ প্রক্রিয়া থেকে, ওই সমস্ত ঐতিহাসিক গ্রন্থ থেকে, যা ইউরোপীয় শ্রেষ্ঠত্ববাদের অবস্থান থেকে রচিত হয়েছে এবং চর্চিত হয়েছে এবং বিস্তৃত হয়ে আমাদের পর্যন্ত এসেছে। পশ্চিমারা সবসময় চেয়েছে নিজেদের সভ্যতাগুলোর শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার জন্য। রোমানদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে হবে, এবং তারা যে সমস্ত অসভ্যতার চর্চা করেছে সেগুলোরও এমনকি সেই অসভ্যতাগুলোকে ইতিবাচকভাবে দেখানো হচ্ছে। তার অতীতের জিনিসগুলো শ্রেষ্ঠ, কিন্তু আমার অতীতের জিনিসগুলো বর্জনীয়। বুঝলেন এই বিষয়টা? আমার অতীতের জিনিসগুলো বর্জনীয়, আমার অতীতের জিনিসগুলো প্রাক আধুনিক, আমার অতীতের জিনিসগুলো দিকে তাকানো প্রতিক্রিয়াশীলতা, আমার অতীতের জিনিসগুলোকে পুনরুজ্জীবিত করার চেষ্টা, সেটা পেছনের দিকে ফেরা, সেটা বর্বরতার দিকে প্রত্যাবর্তন। ফলে পশ্চিমা যে নীতিবোধ, নৈতিকতাবোধ এবং শ্রেয়বোধ, সেটা প্রধানত গ্রিক উত্তরাধিকার থেকে এসেছে। যে গ্রিকরা মনে করত ন্যায় বিচার প্রাপ্তিটা কাদের অধিকার? একমাত্র গ্রিকদের অধিকার। সাম্য প্রাপ্তিটা একমাত্র গ্রিকদের অধিকার। স্বাধীনতা প্রাপ্তিটা একমাত্র গ্রিকদের অধিকার। নিজেদের জন্য এক নীতি আর বাকি বিশ্বের জন্য আরেক নীতি। আর বিশেষ করে ইউরোপীয়রা, আধুনিক ইউরোপীয়রা নিজেদের জন্য এক নীতি, বাকি বিশ্বের জন্য এক নীতি, আর আলাদাভাবে মুসলমানদের জন্য আরেক নীতি।